আচ্ছা, আমরা তো প্রায়ই দেখি দিনের বেলা বা ধরুন কোনো পুজোর দিনে বিদ্যুতের চাহিদা কেমন ওঠানামা করে। মানে সন্ধেবেলা যেই না সবাই আলো জ্বালায়, টিভি চালায়, গরমে এসি চলে, চাহিদা একদম চূড়োই। আবার দেখুন গভীর রাতে একেবারে কমে যায়। পাওয়ার স্টেশনগুলোকে তো এই কনস্ট্যান্টলি বদলাতে থাকা চাহিদার সাথেই মানিয়ে চলতে হয়। কিন্তু প্রশ্ন হলো, এই যে লোড বা চাহিদা এত বদলায়, এতে বিদ্যুৎ তৈরির খরচ বাড়ে কেন? আজকের এই আলোচনায় আমরা পাওয়ার জেনারেশনের এইরকম কিছু জরুরি অর্থনৈতিক দিক নিয়ে কথা বলবো। আমাদের হাতে শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিছু নোটস আছে, যা আমাদের বুঝতে সাহায্য করবে বিদ্যুতের চাহিদা কেন, কিভাবে বদলায়, এর কি প্রভাব পড়ে, আর পাওয়ার সিস্টেম ডিজাইনাররা কিভাবে এই যে একটা চ্যালেঞ্জিং চাহিদা সেটা মেটানোর প্ল্যান করেন। আমাদের আজকের লক্ষ্য হলো লোড কার্ভ, লোড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, এই ব্যাপারগুলো সহজ করে বোঝা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের জন্য এগুলো কিন্তু খুব দরকারি। তাহলে শুরু করা যাক, কি বলেন? প্রথমত, এই যে লোড কমে যায়, তখন কি হয়? বড় বড় অল্টারনেটরগুলো তো আর তাদের পুরো ক্ষমতায় চলতে পারে না। ঠিক। আর এর ফলে ওদের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কমে যায়। হ্যাঁ, আর এফিসিয়েন্সি কমলেই প্রতি ইউনিট বিদ্যুৎ তৈরির খরচ বেড়ে যায়। এটাই হলো পরিবর্তনশীল লোডের একটা বড় অর্থনৈতিক ধাক্কা। শুধু তাই না, আরও সমস্যা আছে। ঠিক, যেমন ধরুন লোড যখন খুব বেশি বদলায়, তখন সিস্টেমের ফ্রিকোয়েন্সিও ওঠানামা করে। যেটা 50 হার্জের খুব কাছে রাখাটা খুব জরুরি। মানে সাধারণত 48.5 থেকে 51.5 হার্জের মধ্যে। একদম। আর এই ফ্রিকোয়েন্সি ঠিক রাখতে গেলে আবার স্পিড গভর্নার, নানা রকম সেন্সর, এইসব অতিরিক্ত যন্ত্র লাগে। সিস্টেমটা তাতে আরও জটিল, আরও দামি হয়ে যায়। হ্যাঁ, আর সিস্টেম লসের ব্যাপারটাও আছে। লোড কমলেও তো কিছু লস চলতেই থাকে, আবার লোড বাড়লে কপার লস বেড়ে যায়, মোটের ওপর এফিসিয়েন্সি কমে। ঠিক, মানে এই যে চাহিদার লাগাতার পরিবর্তন, হুম এটা পুরো পাওয়ার সিস্টেমের দক্ষতা আর নির্ভরযোগ্যতা দুটোর ওপরেই কিন্তু একটা বিরাট চাপ তৈরি করে। ভাবুন তো, একদিকে চাহিদা বাড়ছে লাফিয়ে, অন্যদিকে জেনারেশনকেও ঠিক সেভাবে তাল মেলাতে হচ্ছে। একটু এদিক ওদিক হলেই সমস্যা, পাওয়ার কাটও হতে পারে। একদম। তাই এই পরিবর্তনশীল লোডের চরিত্রটা, মানে এর প্যাটার্নটা বোঝা খুব জরুরি। আর এই লোডের প্যাটার্নটা বোঝার জন্যই ইঞ্জিনিয়াররা একটা গ্রাফ ব্যবহার করেন, তাই না? যাকে বলে লোড কার্ভ। হ্যাঁ, লোড কার্ভ। এটা আসলে খুব সহজ ব্যাপার। একটা নির্দিষ্ট সময়, ধরুন ২৪ ঘন্টায়, পাওয়ার স্টেশনের উপর লোড কিভাবে বদলাচ্ছে সেটাই এই গ্রাফে দেখানো হয়। অনেকটা দিনের বিভিন্ন সময়ে রাস্তায় কটা গাড়ি চলছে সেই গ্রাফের মতো, যেটা ট্রাফিক ম্যানেজমেন্টে সাহায্য করে। ঠিক অ্যানালগ। এই লোড কার্ভ থেকে আমরা সহজেই দিনের সর্বোচ্চ চাহিদা, মানে ম্যাক্সিমাম ডিম্যান্ড কখন ছিল, কতটা ছিল, সেটা বুঝতে পারি। হুম আর গ্রাফটার নিচে যে জায়গাটা থাকে, মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটা হিসেব করলেই বেরিয়ে আসে মোট কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। হ্যাঁ, এই তথ্যগুলো কিন্তু প্ল্যানিংয়ের জন্য খুব দরকারি। যেমন কটা জেনারেটিং ইউনিট লাগবে, সাইজ কেমন হবে। কখন কোনটা চালাতে হবে, মানে শিডিউলিং, এই সব কিছুর জন্যই লোড কার্ভটা লাগে। আর লোড কার্ভেরই আরেকটা রূপ আছে, লোড ডিউরেশন কার্ভ। আচ্ছা। এখানে সময়ের সাথে কিভাবে লোড বদলাচ্ছে সেটা না দেখিয়ে লোডগুলোকে মানের ক্রমানুসারে সাজানো হয়। মানে বেশি থেকে কম। ধরুন সর্বোচ্চ লোডটা কতক্ষণ ছিল, তার চেয়ে একটু কম লোড কতক্ষণ ছিল, এইভাবে। ও, বুঝেছি। এতে সুবিধা কি? সুবিধা হলো এক ঝলকেই বোঝা যায় ম্যাক্সিমাম ডিমান্ড কত ছিল আর সেটা কতক্ষণ ধরে ছিল। কোন লোডটা বেশি সময় ধরে চলেছে সেটাও পরিষ্কার হয়ে যায়। তার মানে দুটো কার্ভই পাওয়ার প্ল্যান্ট অপারেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। আচ্ছা, এই আলোচনাটা আরও পরিষ্কার করতে গেলে কয়েকটা টার্ম বা পরিভাষা একটু বুঝে নেওয়া দরকার। হুম যেমন ধরুন কানেক্টেড লোড। হুম একটা পাওয়ার সিস্টেমে যতগুলো ডিভাইস বা অ্যাপ্লায়েন্স লাগানো আছে, হুম মানে লাইট, পাখা, ফ্রিজ, এসি মেশিন, সব মিলিয়ে তাদের মোট পাওয়ার রেটিংয়ের যোগফল। হুম তার সেই ডিভাইসটা চলুক বা বন্ধ থাকুক। ঠিক। একটা বাড়ির সব সুইচ অন করলে যা লোড হবে সেটাই কানেক্টেড লোড, হুম যদিও বাস্তবে সব একসাথে চলে না। এরপর হলো অ্যাভারেজ লোড। এটা সোজা একটা নির্দিষ্ট সময়, ধরুন একদিনে বা এক মাসে, পাওয়ার স্টেশনের গড় লোড কত ছিল। মানে মোট যত ইউনিট জেনারেট হয়েছে তাকে মোট সময় দিয়ে ভাগ করলেই পাওয়া যায়। একদম,
মোট উৎপাদিত ইউনিট ভাজিত সময় ঘন্টা। আর এর সাথেই আসে ম্যাক্সিমাম ডিমান্ড। এটা কিন্তু কানেক্টেড লোডের থেকে আলাদা। হ্যাঁ, এটাই অনেকে গুলিয়ে ফেলে। কানেক্টেড লোড হল সব যন্ত্রের মোট সম্ভাব্য লোড, কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড হল একটা নির্দিষ্ট সময়ে সিস্টেমে আসলে সর্বোচ্চ যে লোডটা এসেছে, কারণ সব যন্ত্র তো আর একসাথে চলে না। ঠিক। আর পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি কিন্তু এই ম্যাক্সিমাম ডিমান্ড দেখেই ঠিক করতে হয়, তাই না? হ্যাঁ, কারণ প্ল্যান্টকে তো ওই পিক লোডটা সামলাতে পারতে হবে, তাই ম্যাক্সিমাম ডিমান্ড জানাটা খুব জরুরি। বেশ, এবার তাহলে ওই জরুরি ফ্যাক্টরগুলোর কথাই আসি যেগুলো পাওয়ার জেনারেশনের খরচকে প্রভাবিত করে। প্রথমটা ডিমান্ড ফ্যাক্টর। হুম। এটা হলো ম্যাক্সিমাম ডিমান্ড আর কানেক্টেড লোডের অনুপাত, মানে ডিমান্ড ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিমান্ড কানেক্টেড লোড। আর যেহেতু ম্যাক্সিমাম ডিমান্ড সবসময় কানেক্টেড লোডের চেয়ে কম হয়, তাই এর মান সবসময় একের কম হবে। এটা প্ল্যান্টের সরঞ্জাম যেমন ট্রান্সফরমার, ফিডার এগুলোর ক্যাপাসিটি ঠিক করতে কাজে লাগে। একটা ছোট্ট উদাহরণ দিলে কেমন হয়? হ্যাঁ, ধরা যাক একটা প্ল্যান্টের কানেক্টেড লোড 40 MW, আর ওই সময়ে ম্যাক্সিমাম ডিমান্ড হলো 20 MW। তাহলে ডিমান্ড ফ্যাক্টর কত হবে? খুব সোজা, 20/40 মানে 0.5, ঠিক তো? একদম। এরপরের ফ্যাক্টরটা হলো লোড ফ্যাক্টর। এটাও খুব গুরুত্বপূর্ণ। লোড ফ্যাক্টর ইজ ইকুয়াল টু অ্যাভারেজ লোড ম্যাক্সিমাম ডিমান্ড, গড় লোড আর সর্বোচ্চ চাহিদার অনুপাত। এর মানও একের কম হয়, আর লোড ফ্যাক্টর যত বেশি হয় তত ভালো। কেন ভালো? কারণ এর মানে হলো প্ল্যান্ট তার সর্বোচ্চ ক্ষমতার কাছাকাছি বেশি সময় ধরে চলেছে, মানে জেনারেটিং ইউনিটগুলোর ভালো ব্যবহার হচ্ছে। তার মানে ইউনিট প্রতি উৎপাদন খরচ কমছে। ঠিক। মনে রাখার জন্য অ্যাভারেজ লোড উপরে, ম্যাক্সিমাম ডিমান্ড নিচে, মান সবসময় 1-এর কম, অ্যাভ ম্যাক্স 1। আর একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো ডাইভার্সিটি ফ্যাক্টর। হ্যাঁ, এটা বেশ মজার। দেখুন, একটা পাওয়ার স্টেশন তো শুধু বাড়িকে বিদ্যুৎ দেয় না, বাড়ি, দোকান, অফিস, কারখানা, কত রকমের গ্রাহক, আর প্রত্যেকের বিদ্যুৎ ব্যবহারের ধরন, সময় সবই আলাদা। ঠিক। সবার পিক ডিমান্ড তো আর একই সময়ে আসে না। একদম। এই ডাইভার্সিটি ফ্যাক্টরটা হলো সমস্ত গ্রাহকের আলাদা আলাদা যে ম্যাক্সিমাম ডিমান্ড সেগুলোর যোগফল, আর সিস্টেমের ওপর একসাথে আসা মোট ম্যাক্সিমাম ডিমান্ড, এই দুটোর অনুপাত, মানে ডাইভার্সিটি ফ্যাক্টর ইজ ইকুয়াল টু সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্স ডিমান্ড অন সিস্টেম। আর এর মানটা কিন্তু 1-এর বেশি হয়। হ্যাঁ, কারণ সবার সর্বোচ্চ চাহিদা একসাথে আসে না বলেই তো সিস্টেমের ওপর মোট সর্বোচ্চ চাহিদাটা কমে যায়। এটা যত বেশি হবে পাওয়ার সিস্টেমের জন্য তত ভালো, তাই না? অবশ্যই তত ভালো, মানে গ্রাহকদের মধ্যে ব্যবহারের বৈচিত্র্য বেশি, তাই কম ক্যাপাসিটির প্ল্যান দিয়েই কাজ চলে যায়, খরচও কমে। ঠিক যেন একটা বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের লিফটের মতো, সবাই একসাথে বেরোয় না বা ঢোকে না বলেই তো কম লিফট দিয়ে কাজ চলে যায়। চমৎকার উদাহরণ। আচ্ছা, এই ডাইভার্সিটি ফ্যাক্টর কি বাড়ানো যায়? হ্যাঁ, কিছুটা যায়। যেমন ধরুন, বিভিন্ন অফিস বা কারখানার কাজের সময় যদি একটু আলাদা করা যায়। ওহ, স্ট্যাগার টাইমিং যাকে বলে। হ্যাঁ, অথবা অফ-পিক সময়ে কম দামে বিদ্যুৎ দিয়ে ব্যবহারকারীদের উৎসাহিত করা যেতে পারে, যাতে তারা বেশি লোডের কাজগুলো ওই সময় করে। আচ্ছা, আর দুটো ফ্যাক্টরও তো আছে, প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর আর প্লান্ট ইউজ ফ্যাক্টর। হ্যাঁ, ওগুলোও গুরুত্বপূর্ণ। প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর হলো বছরে প্ল্যান্টটা আসলে কতটা শক্তি উৎপাদন করল, তার সাথে প্ল্যান্টের সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী বছরে কতটা উৎপাদন করতে পারত তার অনুপাত। আর প্লান্ট ইউজ ফ্যাক্টর? ওটা হলো প্ল্যান্টটা যত ঘন্টা চলেছে শুধু সেই সময়ে তার গড় আউটপুট আর তার রেটেড ক্যাপাসিটির অনুপাত, মানে যখন চলেছে তখন কতটা ভালোভাবে চলেছে। বুঝলাম। তার মানে এই সবকটা ফ্যাক্টর আসলে একে অপরের সাথে জুড়ে আছে। একদম। লোড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর ভালো হলে সাধারণত প্লান্ট ক্যাপাসিটি বা ইউজ ফ্যাক্টরও ভালো হয়। সব মিলিয়ে এগুলোই ঠিক করে দেয় একটা পাওয়ার প্ল্যান্ট কতটা এফিশিয়েন্টলি চলছে আর তার বিদ্যুতের দাম কেমন হবে। সিস্টেম ডিজাইনারদের লক্ষ্যই থাকে এগুলোকে যতটা সম্ভব ভালো রাখা। আচ্ছা, এই যে লোডের এত পরিবর্তন, এটা সামলানোর কি কোনো ভালো উপায় আছে? আছে তো। একটা খুব কার্যকর উপায় হলো ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম, মানে অনেকগুলো পাওয়ার স্টেশনকে একসাথে জুড়ে দেওয়া। তাতে কি সুবিধে? অনেক সুবিধা। ধরুন, কোনো একটা স্টেশনের ওপর লোড খুব বেড়ে গেল, তখন অন্য স্টেশন থেকে সাহায্য নেওয়া যায়, লোডটা ভাগাভাগি হয়ে যায়। মানে সিস্টেমটা অনেক বেশি নির্ভরযোগ্য বা রিলায়েবল হয়।
ঠিক, আর হঠাৎ চাহিদা বাড়লেও সামাল দেওয়া সহজ হয়, সামগ্রিক উৎপাদন খরচও কমে। লোড কার্ভ দেখে কি ঠিক করা হয় কোনটা বেস লোড প্ল্যান্ট হবে, কোনটা পিক লোড? হ্যাঁ, যেসব প্ল্যান্ট একটানা চালানো লাভজনক সেগুলো বেস লোড নেয়, আর যেগুলো খুব তাড়াতাড়ি চালু বা বন্ধ করা যায়, যেমন হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, ওগুলো পিক লোড সামলায়। একদম। এই ইন্টারকানেকশন আসলে লোডের ওঠানামা সামলানোর একটা বড় হাতিয়ার। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা জরুরি জিনিস শিখলাম। বিদ্যুতের চাহিদা বদলায়, আর এই পরিবর্তনটা বিদ্যুৎ উৎপাদনকে একটু জটিল আর দামি করে তোলে। লোড কার্ভ আমাদের এই চাহিদা বুঝতে আর প্ল্যান্টের পরিকল্পনা করতে সাহায্য করে। আর ডিমান্ড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, এইগুলো পাওয়ার জেনারেশনের অর্থনীতিতে কতটা গুরুত্বপূর্ণ সেটাও দেখলাম। একদম। আর দেখুন, পাওয়ার জেনারেশনের এই অর্থনৈতিক দিকগুলো বোঝা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, তা তো বটেই। ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসেবে এগুলো জানাটা খুব দরকারি, বিশেষ করে এখন যখন সোলার বা উইন্ড পাওয়ারের মতো পরিবর্তনশীল সোর্স গ্রিডে আরও বেশি করে আসছে। হ্যাঁ, তখন তো গ্রিডের আচরণ আরও জটিল হচ্ছে। ঠিক, লোডের পরিবর্তনশীলতা আরও বাড়ছে। আজকের এই অর্থনৈতিক নিয়মগুলো বোঝা কিন্তু ভবিষ্যতের স্মার্ট গ্রিড ডিজাইন করতে, এনার্জি স্টোরেজকে ঠিকমতো ব্যবহার করতে আর সবার জন্য নির্ভরযোগ্য বিদ্যুৎ পৌঁছে দিতে দারুণভাবে সাহায্য করবে। এই জ্ঞানটাই ভবিষ্যতের টেকনোলজির ভিত। একদম ঠিক কথা। শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। যখন এই সোলার বা উইন্ড পাওয়ারের মতো ভ্যারিয়েবল সোর্স গ্রিডে আরও অনেক বেশি করে যুক্ত হবে, তখন কি এই লোড ফ্যাক্টর বা ডাইভার্সিটি ফ্যাক্টরের গুরুত্ব একই থাকবে, নাকি এদের কনসেপ্টটাই কিছুটা বদলে যাবে, বা হয়তো নতুন কোনো ফ্যাক্টর অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা নিয়ে ভাবার অবকাশ রইল।